সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শকদেরও শুভেচ্ছা। তো সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের আজকে 6ষ্ঠ দিন। যুদ্ধের এক একটা দিনে আপনার প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তেহরানে যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, ওদিকে তেল আবিব, তারপর ইউএস এর যে 27টা ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, সেখানকার ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনজীবনে ছেদ পড়ছে, সবার মানুষের একটা স্বাভাবিক জীবনযাত্রায় তো স্বাভাবিকভাবে একটা ছেদ পড়েছে সবকিছু। তারপরে রমজান মাস চলছে, এই রমজান মাসেই হামলাটা হয়েছে। সবকিছু বিবেচনা আজকে 6ষ্ঠ দিন। ভোরবেলা আমি দেখছিলাম আবার ক্ষেপণাস্ত্র, আপনি যেভাবে গতকাল বলেছিলেন আমি ওইটা মিলিয়ে দেখছি যে তারা কৌশলগতভাবে কিছু কিছু ক্ষেপণাস্ত্র, কিছু কিছু ড্রোন সব জায়গা থেকে মারছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, তারা এখন মোজাইক স্টাইলে চলে গেছে, যেটা খুব মানে চর্চিত ব্যাপার এই মুহূর্তে। আপনি ডিটেলসটা বলেন। তা আমি আপনাকে এই 6ষ্ঠ দিনের যুদ্ধটা আপনি কিভাবে দেখছেন এই পর্যায়ে, একটু দর্শকদের যদি বলতেন। আসলে যুদ্ধ তো যুদ্ধই। হ্যাঁ, তো একটা বিষয়, 6ষ্ঠ দিনে মার্কিনীরা নতুন কিছু, তারা কখনো যুদ্ধের নিয়ম মানছে না, মানে পৃথিবীর যেখানেই হোক যুদ্ধে। তো ওই যে ইরানের যে বিপ্লবী বাহিনী, ওদের এক মুখপাত্র গতকাল বলেছে যে আমরা প্রথম 2 দিনে বলেছিলাম 650-এর উপরে মার্কিন সেনা নিহত করেছি। তো মার্কিনীরা এটা স্বীকার করেনি। তখন উনি চ্যালেঞ্জ দিয়ে এখন বলেছেন যে ওইসব সৈন্যদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের যারা ওই জায়গায় নিয়োজিত ছিল তাদেরকে আপনারা ফোন দেন, দেখেন ফোন জীবিত না মৃত। হ্যাঁ, তো এইটা একটা। তারপরে আবার খোদ ইসরায়েলেই এই যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং তারা তাদের জাতীয় পতাকা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। কারণ আপনি বুঝবেন যে ইসরায়েলের নাগরিকদের কিন্তু প্রায় 70% বেশি বিদেশি। এরা আসলে বিভিন্ন দেশ থেকে ওইখানে গিয়ে সেটেলার হয়েছে। হ্যাঁ, ওইখানে মূল আরব মুসলিম এবং আরব ইহুদি, আরব খ্রিস্টান, তারা কিন্তু এগুলার প্রচন্ড বিরোধী এইসব যুদ্ধের, কারণ তারা তো ওই ভূখণ্ডের লোক। আর একই সাথে ভেনিজুয়েলাতেও কালকে দেখলাম যে মার্কিনীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যেই ভেনিজুয়েলাকে আমরা ধরে নিয়েছিলাম মার্কিনীদের দখলে গিয়ে সব হয়েছে, আসলে জনমানস কিন্তু তার বিরুদ্ধে। হ্যাঁ, তারপরে আবার মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন, উনি এই যুদ্ধ বিষয়ক এক ট্রাম্পের গোপন মিটিংয়ে ছিলেন। ওখান থেকে বের হয়ে এসে তিনি বললেন যে পরিস্থিতি আমাদের কল্পনার চেয়েও ভয়াবহ। আচ্ছা, স্বীকার করতে বাধ্য হচ্ছেন। তারপরে আপনি এই যে দেখবেন যে বলা হচ্ছে যে বিভিন্ন আরব দেশে ইরান আক্রমণ করছে, কিন্তু বাস্তবতাটাই কোনো আরব দেশে কিন্তু কোনো আরব নিহত হয়নি। ঘটনাচক্রে আমাদের 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য শোকের বিষয়। তো এখন কি করতেছে যে দুবাই যেহেতু বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটা ধরা হয়তো, এইখানে সবাই বিনিয়োগ করবে, এইখানে পর্যটক প্রচুর আসবে, তো যারা আসছে তারাই তো বিপদে পড়ে গেছে। এখন হোটেল কর্তৃপক্ষ তাদেরকে, যদিও কোনো হোটেলে বিদেশিদের উপর আক্রমণ হয়নি, কোনো আরবও নিহত হয়নি, তারপরেও ওই হোটেলগুলো তাদের নিরাপত্তা হিসেবে ওদের বেসমেন্ট গুলো ক্লিয়ার করে ওইখানে থাকা যে ভিডিওগুলোতে দেখছেন। আরেকটা কথা, আপনি আপনার কথা রেশ ধরে, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে হোটেলগুলো কিন্তু হামলা হচ্ছে, কিন্তু কখন? যখন মার্কিন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকজন ওখানে আশ্রয় নিচ্ছে, ওদেরকে ট্র্যাক করে করে মারা হচ্ছে, কিন্তু নিরাপত্তা এখন পর্যন্ত সেভাবে খবর পাওয়া যায়নি। আর এদিকে লেবাননে কিন্তু ইসরায়েল কন্টিনিউ হামলা চালাচ্ছে। আবার ওই দলটিও, লেবাননের যে প্রতিরোধ যোদ্ধা, তারাও এটা প্রতিরোধ করছে। এবং আজকে সকালেও দেখলাম তারা আরেকটি তাদের এপিসি বা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এবং এখন এটা না পেরে, ঠিক ওই যে আমরা যে বলছিলাম, ওরা সিভিলিয়ান এলাকায় আক্রমণ করে মানুষকে ক্যাজুয়ালিটি করে যাতে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই হিসাবে তারা বৈরুতের পাশাপাশি এখন লেবাননের আরো 2টা শহর টায়ার এবং ট্রিপলিতেও হামলা চালাচ্ছে। এবং মজার ব্যাপার, আপনি খেয়াল করবেন, আপনার ওই যে লেবাননের যে প্রতিরোধ যোদ্ধাদের যে এলাকা, ওই এলাকা তো শিয়া অধ্যুষিত, কিন্তু ত্রিপলি কিন্তু কট্টর সুন্নিদের এলাকা, সেখানেও গিয়ে আক্রমণ করছে। এবং সেইখানে কিন্তু একজন ওই যে ফিলিস্তিনের একজন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছে। তার মানে ওরা
ট্যাকটিক্যাল না যে সব সীমারেখা অতিক্রম করে হ্যাঁ, যুদ্ধের নিয়ম এবং ভেঙে যুদ্ধের চলে- নিয়ম কি আপনি আরেকটা খেয়াল করেন, গতকাল ভারতে একটা মহড়ায় ছিল ইরানি নেভির একটা ক্যাডেটদের গ্রুপ, তরুণ ক্যাডেটদের। তারা কিন্তু ওই মহড়া শেষ করে আন্তর্জাতিক সীমায় ছিল, ফ্রেন্ডলি এলাকা সারা পৃথিবী। মার্কিনীরা ওইখানে গিয়ে তাদের জাহাজটিতে সাবমেরিন দিয়ে আক্রমণ করেছে এবং সব তরুণ ক্যাডেট, তারা তো তখন যুদ্ধের প্রস্তুতিও ছিল না, যে আমরা তো নিরাপদ জোনে আছি। হ্যাঁ, তাদের অস্ত্র ডাউন করা ছিল। এটা আব্বাস আরাকচি বলছে যে জাহাজটা, তো সেই জাহাজটিকেও ডুবিয়ে দিয়েছে, শ্রীলঙ্কানরা এসে ওইখান থেকে উদ্ধার করেছে। এবং এবং যুদ্ধের আর একটা নতুন খবর হলো যে জেলেনস্কি তো রাশিয়ান ড্রোন প্রতিহত করতে বা যুদ্ধ করতে করতে অভ্যস্ত, সে এখন আমেরিকাকে প্রস্তাব দিয়েছে যে আমি তোমাদের, নিজের ঘরে ঠিক নাই সে আরেকজনকে সাহায্য, আমি তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কাতারের রাজধানী যে দোহা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সব স্টাফকে তারা ইভাকুয়েট করে দিতে হয়, এমনকি নাগরিককেও স্থলপথে, আশেপাশের যারা মানে আরব নাগরিক তাদেরকে কাতার গভর্নমেন্ট ওখান থেকে সরিয়ে নিচ্ছে, যেহেতু মার্কিন দূতাবাস লক্ষ্যবস্তু, কারণ এগুলো গোয়েন্দা ঘাঁটি। তার মানে এতদিন পরে তারা বুঝতে পারছে যে এগুলো বিস্ফোরা এক একটা। মার্কিন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল, উনি হলেন ডগলাস ম্যাকগ্রেগর। তার বক্তব্যটা কিন্তু খুবই মজার। উনি যে মার্কিন যে পররাষ্ট্র, যে যারা ইরানের সাথে আলোচনা করে, ট্রাম্পের জামাতা কুশনার, এদেরকে বলছে যে এরা মূলত নেতানিয়াহুর কাছেই রিপোর্ট করে তারা, এবং ট্রাম্পকে কিছুই জানান না। আচ্ছা, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জানায় যে ট্রাম্পও আসলে নেতানিয়াহুর কাছে রিপোর্ট করছে। এই পর্যায়ে চলে গেছে আসলে ব্যাপারগুলা। তো আমি আপনার কাছে আবার ফিরবো, আমি দর্শকদের কিছু কমেন্ট নিয়ে নিই। তখন আমি জানতে চাইবো যে ইরান কিছু কৌশল ব্যবহার করছে, যেমন হেলিকপ্টারের ছবি আঁকছে, প্লাস হচ্ছে মোজাইকটা নিয়ে আপনি একটু বলেন, মোজাইক যুদ্ধ কিভাবে এটা শুরু হলো, এটাকে কেন ভয় পাচ্ছে। তারপরে আপনার একটু বলেন সামগ্রিক পরিস্থিতিতে কোন স্টেজে এখন কততম হামলা করছে ইরান, এই বিষয়গুলো আপনি একটু দর্শকদের বলেন। সুপ্রিয় দর্শক, আমার কাছে প্রচুর আপনাদের কমেন্ট আছে, কিন্তু সবসময় যেটা বলি, আমি ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে যে আমাদের সময় স্বল্পতা থাকে, হাতে সময় একদম কম থাকে। তারপর আপনারা লক্ষ্যই করছেন গত কয়েকদিন ধরে আমরা বেশি বেশি কমেন্ট পড়ার চেষ্টা করছি। প্রথমে ধন্যবাদ আপনাদের, আপনারা খুব সাড়া দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছেন মোহাম্মদ হোসেন, উনি আমাদের অনুষ্ঠানকে গুড নিউজ বলছেন, ধন্যবাদ আপনাকে। রহমান জিএবি থেকে বলছেন ইসরায়েল 420, উনি একটা চমৎকার কমেন্ট করেছেন আসলেই। মৃধা আলী বলছেন সৌদি আরবের উস্কানিতে কি আমেরিকা ইরানের উপর হামলা করেছে? এটা একটা পার্ট ছিল, এটা আপনার যিনি ক্রাউন প্রিন্স সালমানের একটা পার্ট ছিল এই যুদ্ধে অংশগ্রহণ করার, মুখে মুখে ইরানের পক্ষে ছিল, কিন্তু ভেতরে যেহেতু তেল বাণিজ্য করে, ইরানের তেল এনে এসে হুমকিতে ছিল, এই কারণেই। আব্দুল মুমিন লিখছেন থ্যাংক ইউ ফর ইউর মেইন নিউজ, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ আল সাইদ লিখছেন বগুড়ার নন্দীগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল সালাম ভাই, আপনার খবর গুলো খুব সুন্দর, ধন্যবাদ। শুধু আপনি শুনলে হবে না, পুরো বগুড়াবাসীকে আমাদের তরফ থেকে সালাম এবং রমজানের মোবারকবাদ জানাবেন, এবং আমাদের অনুষ্ঠানগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন, এটা আপনার কাছে দাবি নিয়ে আমরা বললাম। আব্দুল কালাম আজাদ, উনি বলছেন থ্যাংকস এ লট টু গিভ আপডেট ফ্রম আবুল কালাম আজাদ, ইন্ডিয়া, আসাম থেকে। আপনারা কেমন আছেন আমাদের একটু কমেন্টে জানান তো। আসামের অনেক ধরনের খবর, ভালো খবর, মন্দ খবর আমরা শুনি, আর আসামে যারা বাংলা ভাষাভাষী আছে আমাদের অনুষ্ঠানটা আপনার কাছে পড়ে যায়। দর্শক, অনুষ্ঠানের মাঝখানে আমি আবার কমেন্ট পড়বো, আমি একটু আতিক ভাইয়ের কাছে আগে চলে যাচ্ছি। আচ্ছা, মানে যুদ্ধে ইরানিরা আসলে যুদ্ধ কৌশলে তো খুব প্রাচীন, এবং আপনি খেয়াল করবেন যে এর আগেও ওই যে ইয়েমেনের যে যোদ্ধারা, প্রতিরোধ যোদ্ধারা, তারাও এই ফেক ট্যাঙ্ক, ফেক জিনিসের প্লাস্টিকের ডামি তৈরি করেছে, এবং মার্কিন বা ইউরোপীয় বাহিনী ওই জায়গায় আক্রমণ করেছে। হ্যাঁ, ঠিক তারা এই পদ্ধতিগুলো ইরানের কাছ থেকেই শিখেছে। তো ইরানও কিন্তু ওই আগের তাদের যে 10 বছর যুদ্ধে, তখনও কিন্তু তারা এই জিনিসগুলো করতো, ইরাকিরা আইসা এইসব ফেক টেকনিকগুলো। একই ঘটনা গতকাল ঘটেছে যে তেহরান এয়ারপোর্টে ইরানিরা করছে কি, কৃত্রিম ভাবে কিছু ছবি এঁকে রেখেছে F-15 এরকম নানান ধরনের বিমান। তো হ্যাঁ, তো ইসরায়েলিরা মনে করেছে বা আমেরিকানরা, আসলে আকাশে ইসরায়েলি না আমেরিকানের তো বোঝা যায় না, ইসরায়েল আমেরিকান বাহিনী যারা বিমান থেকে হামলা করছে ওই ফেক এর উপর, এইটার আবার
তেহরান থেকে ছবি প্রকাশিত হয়েছে, দেখাই যাচ্ছে $1 মিলিয়ন মিসাইল মেরা হয়েছে ছবি। এবং একই ঘটনা ঘটেছে লোরেস্তান প্রদেশ ইরানের, ওইখানে একটা কৃষিকাজে ব্যবহৃত একটা ফার্মে কম্বাইন্ড হারভেস্টার, হ্যাঁ, ওইটার উপরে মিসাইল লাঞ্চার মনে করে তারা হামলা করেছে। হ্যাঁ, মানে কতটা তারা এখন আসলে বেসিক্যালি যে যারা বলতেছে যে মার্কিনীরা প্রযুক্তির দিকে অনেক আগানো এটা সেটা, কিন্তু বাস্তবতা এখন দেখা যাচ্ছে যে ভিন্ন। আচ্ছা আদি ভাই, আরেকটা আমি খুব আগ্রহ নিয়ে শুনতে চাচ্ছি, ওই যে যেটা আমি আপনাকে বলে গেছিলাম, সেটা হচ্ছে ইরানের যে মোজাইক কৌশলটা, নেতাগুলো সরে গেলে তারা তো 31টা প্রদেশে এখন ভাগ করে দিয়েছে পুরো তাদের জেনারেলদের। আপনার খামেনির জীবিত অবস্থা, শেষ অবস্থা সম্ভবত উনি বুঝেই ফেলেছিলেন যে ওনাকে টার্গেট করা হচ্ছে, ওই সময় উনি এটা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছিলেন এবং ওখানে এমন ভাবে সিস্টেম করেছে যে একজন জেনারেল মরলে 3 জন আবার অটোমেটিক। এই ব্যবস্থা একটু দর্শক দিতে আপনি দর্শক। আচ্ছা, আসলে সামরিক বাহিনী পৃথিবীর যে কোনো দেশে যখন যুদ্ধ করে সেন্ট্রাল কমান্ড থাকে, যে সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকেই সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই জন্যই সবসময় কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়, যে কমান্ড সেন্টার যদি গুড়িয়ে দেওয়া যায় তাহলে আর্মি বিচ্ছিন্ন হয়ে যায়, নেতৃত্বহীন হয়ে যায়। এটা হলো একটা প্রচলিত ধারণা, মানে জেনারেলকে মেনে ফেললেন সব শেষ। এবং যার ফলে আপনি এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হলিউডের আমরা যেসব মুভি দেখি বা আর্মির, যে প্রথমে টার্গেট করে মেইন কমান্ডারকে, কমান্ডার মরে গেলে হয়তো আরেকজন আসে ওকেও মেরে ফেলে, এরকম এইটা প্রচলিত ধারণা। তো ঠিক মার্কিন এবং ইসরায়েলিরা এই কাজ করবে, তো ইরানিরাও তো সামরিক দিক থেকে 1000 বছরের পুরনো জাতি, দক্ষ, তো তারাও এটা বুঝতে পারছে এবং আয়াতুল্লাহ খামিনি এটা বুঝতে পেরেই আগে থেকে এই কমান্ড সেন্টারকে ভেঙে দিয়েছেন, যে আমার যদি কোনো কারণে আমি নাই হয়ে যাই বা আমার শাহাদাত হয়, তাহলে তোমরা ভিন্নভাবে যুদ্ধ পরিচালনা, এটাকে মোজাইক কমান্ড বলে। তো এটা মোজাইক কমান্ডে আসলে কতটা কমান্ড সেন্টার, আমরা ভাবতেছি হয়তো ইরানের যতটা প্রদেশ ততটা, কিন্তু আসলে কতটা কি এটা আমরা কেউ জানি না। অনেকে হাজারও বলছে যে হাজার। তো ওদের বাহিনী কিন্তু আপনি দেখবেন ইরানের অন্য বাহিনীগুলোর চেয়ে ওদের যে এই বিপ্লবী বাহিনীটা, এটা কিন্তু একটু ভিন্ন, এবং এরা কিন্তু খুব আদর্শিক ভাবেও খুবই অনুগত, এবং এরা মরে যাবে কিন্তু কোনোদিন কোনো কিছু ছাড়বে না। এবং এটা সরাসরি রিপোর্ট সম্ভবত খামেনিকেই করতে বা খামেনিকে করবেন, রাহাবারকে করে বা রাহাবারের যে উত্তরসূরি হয়। তো যার ফলে এই মুহূর্তে মানে এই মার্কিনীরা যে প্রচলিত ধারণার ভিত্তিতে এসে যুদ্ধ করা শুরু করলো, যে আমরা সেন্ট্রাল কমান্ডের উপর হামলা করলাম, ওদের কেন্দ্রীয় নেতাদের মেরে ফেললাম, একের পর এক প্রতিরক্ষা মন্ত্রী মারলাম, প্রতিরক্ষা মন্ত্রীর পর যিনি নতুন দায়িত্ব পেলো ওকেও মারলাম, কিন্তু ওরা আসলে বুঝতেই পারতেছে না ঘটনা কি, আমরা সব মেরে ফেলছি, তারপরও আক্রমণের মাত্রা বরং আগের চেয়ে আরো দ্বিগুণ হচ্ছে। এটাই ভয়, এটাই হলো মোজাইক সিস্টেমের। আমি আবার কমেন্ট সেকশনে যাচ্ছি, যাওয়ার আগে আপনার কাছে প্রশ্নটা রেখে যাই। ষষ্ঠ দিন, আপনি পঞ্চম দিন শেষে, যেহেতু ষষ্ঠ দিন শুরু হয়েছে, আমাদের সাথে তো ইরানের সময় তেমন একটা 2 থেকে 2.5 ঘন্টা এ ধরনের। তো গতকাল পর্যন্ত ছোট্ট করে বলবেন কি কি হয়েছে না হয়েছে, যুদ্ধের পাল্লা ভারী, এটা তো বলা সম্ভব না, আমরা যেগুলো নিউজ পাচ্ছি সেই অনুযায়ী। সুপ্রিয় দর্শক, আবার আমরা কমেন্ট সেকশনে যাচ্ছি। এমডি মুস্তাফা কামাল উনি লিখছেন, ইউএসএ ইজ দ্য গ্রেটেস্ট টেররিস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনার মন্তব্য ঠিক। তারপরে বাদশাহ উনি লিখছেন, আমি মনে করি ইরানের উচিত বসে না থেকে ইসরায়েলদের আমেরিকানদের প্রেসিডেন্ট হতে উপর লেভেলের লোকদের গুপ্ত অ্যাটাক করে, আর যাকে বলে ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করেছিল, আমরা নিজেদের সেভ করতে চাই ওদের উপর। আসলে এই গুপ্ত হত্যা মুসলমানরা কোনোদিনও সম্ভব সমর যুদ্ধে সবসময় তারা, যেহেতু পৃথিবী পাল্টে গেছে, এটা হতেও পারে না হতে পারে বলা যায় না, এক একটা নেতৃত্বে এক এক রকমের দেয়। আচ্ছা, এমডি রাহান ইসলাম উনি লিখছেন, আলহামদুলিল্লাহ ইরান জানাজায় যুক্ত হয়। ধন্যবাদ আপনাকে, আপনি ইরানের ইতে আছেন। এমডি জামিরুল ইসলাম উনি লিখছেন, 100% সত্য কথা আতিক সাহেব বললেন, মার্কিন এমপিরা ইহুদিদের ডেনেশন নির্বাচনে হয়, ট্রাম্প প্রশাসনে সম্পূর্ণ ইহুদিদের নিয়ন্ত্রণে চলে। এই যুদ্ধ যদিও মার্কিন স্বার্থে তেল লুট নিরাপদ করার জন্য মনে হলো, মূলত ইহুদিদের পরিকল্পনা মুসলমানদের পবিত্র রমজানকে টার্গেট করে শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে প্রায় যুদ্ধ সংঘটিত হয় রমজান মাসে, এই নিয়মটা ইসলামের শুরু থেকে। অবশ্যই এইসব যুদ্ধের মূল ইস্যু মুসলমানদের শক্তি খর্ব করার জন্য ইহুদিদের পরিকল্পনা যুদ্ধ, এটাই হয়ে যায়। তেলও থাকে, আবার গ্রেটার ইসরায়েল গঠন, সবকিছু মিলে একটা জটিল পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। কিন্তু আতিক ভাই যেটা বললেন, যে ওনারা জেনারেলরা এবং মুখপাত্ররা বলছেন আক্রমণের তীব্রতা দেখে এরা হকচকিয়ে গেছে, তারা ভাবতে পারেনি যে ইরান এত রেটিলেশন করবে। এমডি মোস্তফা উনি লিখছেন, আজকের অনুষ্ঠানে সর্বশেষ আরো ছিল, কিন্তু সরি আমার ভিউয়াররা যে আমি পড়তে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাদের অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম।
আতিক ভাই যেটা বলছিলাম যে সর্বশেষ অবস্থা। আচ্ছা, আমরা যে সর্বশেষ গতকাল পর্যন্ত অবস্থা যেটা দেখলাম, যে সবাই বলতেছে আসলে সাধারণ মানুষ তো এক ধরনের আবেগে যে আমেরিকাকে আজকেই মাইরা ঘুরায় ফেলে, একদল লোক ধরেন খুব একটা যুদ্ধ টুদ্ধ বুঝেও না, শিক্ষিত মানুষ, তাদেরও এটা আবেগী চেতনা যে আসলে ওদেরকে কেন ঘুরায় দিচ্ছেন, ইরানের মনে হয় প্রযুক্তি নেই। কিন্তু না, ইরানিরা খুবই ঠান্ডা মাথায় এই যুদ্ধ পরিচালনা করছে। হয়তো এতে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, যে আগেই বলছিল যে মার্কিনিরা হলো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি বাড়াচ্ছে, আর ইরানিরা হলো টু দা পয়েন্টে আক্রমণ করছে। এবং এতে ফলে আপনি খেয়াল করবেন যে 27টি মার্কিন বেজ আংশিক বা পুরো ধ্বংস করে দিয়েছে। এবং এর ফলে ওখানে কিন্তু 3টা ওদের থার্ড রাডার সিস্টেম 3টা ছিল, তারপরে বাহরাইনে তাদের রাডার ছিল, জর্ডানেও আছে, এরকম 3টা রাডার সিস্টেম ইরানিরা ধ্বংস করে দিয়েছে। এবং সেটা চাইনিজ মিডিয়াগুলোতে একদম ছবি সহ, চাইনিজ স্যাটেলাইট ছবি সহ এসেছে, যার ফলে ওইখান থেকে তারা 36টা দেশের উপর নজরদারি করতো বাহরাইন থেকে, যার ফলে মার্কিনীদের চোখ অন্ধ হয়ে গেছে, রাডার সিস্টেম মানে অন্ধ, যার ফলে এখন তাদের ওই দূর থেকে উড়ে এসে ঠিক একুরেটও করতে পারে না, কিছুই না, যখন যেখানে খুশি হামলা করছে। এবং ইরান যে হামলাগুলো করে সেগুলো তারা টের পাচ্ছে না ওইভাবে। 1979 সাল ইরাকের সাথে একসাথে মিলে আমেরিকা তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল। তখন আমেরিকার 1900টি জেট ফাইটার ছিল এবং 6টি বিমানবাহী রণতরী ছিল। দুনিয়ার 38টি দেশ তার সাথে ছিল। এরপরে 2000 সাল, তখন আমেরিকানদের জেট সংখ্যা কমে দাঁড়ায় 863টি এবং বিমানবাহী রণতরীও একটি কমে যায় 5টি, এবং দুনিয়ার মাত্র 16টি দেশ তখন তাদের সাথে ছিল। এরপরে এখন 2026 সালে দেখুন ইরানের সাথে যুদ্ধ নামলো, এখন আমেরিকার মাত্র 300টি জেট ফাইটার এবং মাত্র 2টো বিমানবাহী রণতরী। হ্যাঁ, তারপরে তার মধ্যেও একটা আবার টয়লেটের কারণে আউট অফ অর্ডার হয়ে গেছে এবং এটা ইসরায়েলের সীমানায় নিয়ে রাখা হয়েছে। তারপরে এই 4-5 দিনের যুদ্ধে ইরানের হাতে তারা যে মার খেলো, তাতে এখন তাদের নাস্তানাবুদ অবস্থা, এবং আমেরিকা এখন তাদের অর্থনৈতিক অবস্থা জানেন যে $38 ট্রিলিয়ন দেনায় ডুবে আছে। হ্যাঁ, তো এখন এই অফিসিয়ালি তারা এখন আসলে ডেট ঘোষণা করছে। আসলে যুদ্ধ যখন চলে, দর্শক আপনারা আমাদের চেয়ে ভালো জানেন যে সবার আগে মৃত্যু হয় তথ্যটা আসলে খুব যে যার মতো করে প্রচার করে, তারপরও আমরা একটা সামারাইজ করি বিভিন্ন। এবং আরো একটা, ওই যে আমি আপনাকে ওই যে মার্কিন যে ডগলাস ম্যাকগ্রেগর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল, উনি আরেকটা সুন্দর তথ্য দিয়েছে যে তাদের মার্কিন সেনাবাহিনীর যে এখন অস্ত্র তৈরির সক্ষমতা এটাও কমে গেছে। হ্যাঁ, যে তিনি নিজেই বলছেন যে ইরানিরা, এই চাইনিজরা প্রতিদিন তাদের বিভিন্ন যে সিস্টেমের মাধ্যমে যে মিসাইলের জন্য বা ওই যে ক্রুজ মিসাইল এবং এগুলোর জন্য 1000 মোটর তৈরি করতে পারে, আর মার্কিনীরা এটা মাত্র হয়তো 50 থেকে 100-র মধ্যে। তার মানে উনি বলতে চাইছেন যে যুদ্ধাস্ত্র তৈরির সামর্থ্যের দিক দিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে। সেটাই, আপনার একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে আমেরিকা 3 থেকে 6 মাস লাগে, আমি কালকে একটা তথ্য পড়ছিলাম। আর ইরান এখন প্রতি মাসে 100টা করে ক্ষেপণাস্ত্র ওইভাবে মজুদে রাখছে তারা। সেটা তো সুপ্রিয় দর্শক, যুদ্ধের এই সংখ্যাগুলা শুনতে কিন্তু খুব ভালো লাগে, মজা লাগে, যদি যুদ্ধটা না হয়। এর কাছে এত আছে, এই পাওয়ার এত আছে, পৃথিবী কত আগে যাচ্ছে নিজের কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, এগুলো মরণঘাতী অস্ত্র হিসাবে, এবং তখন মরণঘাতী আরো যখন বৃদ্ধি পায় যখন সাধারণ মানুষের উপরে সে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা এসে পড়ে। তো আমরা চাই না যুদ্ধ কখনোই হোক। যুদ্ধ, আমরা সবসময় বলি, যুদ্ধ হচ্ছে সর্বশেষ মাধ্যম কোনো সমস্যার সমাধানে। সবার আগে আলোচনার টেবিল, দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় যেভাবে হোক একটা আলোচনা চলছিল, ইরানকে ধোকায় রেখে হামলাটা করা হলো। আর প্রতিটা দেশের নিজস্ব স্বাধীনতা আছে, তাকে রক্ষা করে, ইরানও সেটা করছে। আপনাদের কি মনে হয় এই যুদ্ধে ইরান কোন অবস্থায় দাঁড়াবে বা ইরানের ভবিষ্যৎ কি? আমাদের কমেন্টে জানান। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের বিশ্ব সংযোগ অনুষ্ঠানটা আপনারা দেখছেন সেটা একটু লিখে পাঠিয়ে দিন। আর যেটা যাওয়ার আগে সর্বশেষ বলবো, আপনারা যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন ভাই বোনেরা, তারা নিরাপদে থাকেন, নিজেদের পরিবারের কথা ভেবে অন্তত নিরাপদে থাকেন। রোজার মাস আপনারা যতটুকু পারেন কাজের জন্য বাইরে যান, বাকি সময় বাসায় ইবাদত বন্দেগীতে কাটান। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।